স্যার, এর আগের দিনের ক্লাসের একটা প্রবলেম ছিল। কি সমস্যা? আম, ওই রাউন্ডেড কর্নার ফর ট্রায়াঙ্গুলারের জন্য যে আমরা বের করছিলাম পেরিমিটারটা 77 পেজে। আচ্ছা, ওইখানে পেরিমিটারটা কিভাবে বের হয়েছে এটা একটু বললে ভালো হতো। স্যার, নিচে এটা ম্যাথ, না না, এটা নিচে। এই তো, হ্যাঁ, এখানে পি ইকুয়ালস টু 2h ফাই প্লাস কট ফাই। ও আচ্ছা, এইটা কাইন্ড অফ আপনার ইম্পেরিক্যাল ইকুয়েশন। এই যে রাঙ্গু রাজু 1993 তে একটা প্রস্তাবনা দিছে, বুঝতে পারছেন? জি স্যার, না হলে আমি পেরিমিটারের ইয়ার মধ্যে বসায় এই ইয়াটা পাচ্ছিলাম না। এমনি আপনি পাবেন না, এমনিতে আপনি পাবেন না। তো স্যার, এটা কি মনে রাখতে হবে? এমনি হ্যাঁ, ইয়া কিছু করে করার নাই। আচ্ছা, স্যার। নর্মালি পেরিমিটারের ইকুয়েশনটা কি ছিল আমাদের? 2sh নাকি? না স্যার, 2h রুট ওভার 1 প্লাস এস স্কোয়ার ট্রায়াঙ্গুলারের জন্য। ও আচ্ছা আচ্ছা, 2h। আর এরিয়া কি ছিল? এরিয়া ছিল এস এইচ স্কোয়ার। বুঝতে পারছি। এটা মনে রাখতে হবে, কিছু করার নেই আপনার। আর তাও আমি খুঁজে দেখবো এটা সলিউশন পাই কিনা, কারণ এই যে যে ভদ্রলোক প্রস্তাব করছে সে যদি কোনো প্রমাণ দিয়ে থাকে, হ্যাঁ, তাহলে প্রমাণটা বের করতে হবে আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, আর কথা হচ্ছে যে এইগুলো তো দেখানো হয়েছিল তাই না? স্যার, আজকে শুধু ওসিএফ ক্লাস নিলে হয় না? আর শুধু নিব নিব জি স্যার। জিওটেক আমরা অনেক আগে আছি, তো জিওটেকটা নিয়ে তো চিন্তা করছি না। আজকে ওসিএফ এর এই চ্যাপ্টার শেষ, পরে আর 2টা চ্যাপ্টার থাকবে। জি স্যার, আমাদের কারেন্ট নাই সিলেটে। হ্যাঁ শুনলাম, মাত্র আমি শুনলাম। জি স্যার। আচ্ছা দেখেন, erodible channels which scours but do not sealed. Okay, erodible channels which scour but do not sealed, এইরকম টাইপের একটা চ্যানেল ডিজাইনের জন্য আমাদের এটা আলাপ আলোচনা করা হয়েছে। ওকে, এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করুন, এই যে চ্যানেলটার মধ্যে আপনার চ্যানেলটা ডিজাইন করব, এটা হচ্ছে সিল্ড হবে না। সিল্ড হবে না মানে কি? ম্যাটেরিয়ালস ডিপোজিট হবে না, স্টোর গজাবে না, এরকম টাইপের কি, যেগুলোতে সিল্টিং হয় না বাট স্কাউরিং হয়। ওকে ওকে, তো এইটা ডিজাইন করার জন্য দুইটা মেথড আছে। একটা হচ্ছে মেথড অফ পারমিসিবল ভেলোসিটি, যেটা ইউনাইটেড স্টেটস এ প্রচুর ইউজ করা হয়েছিল। আর একটা হচ্ছে মেথড অফ ট্রাকটিক ফোর্স, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেট অফ ব্যুরো অফ রিক্লেমেশন বা ইউএসবিআর, তারাও ইউজ করছিল। সেটাকে বলা হয় হচ্ছে মেথড অফ ট্রাকটিভ ফোর্স। এই মেথডটাতেই বর্তমানে সবাইকে রিকমেন্ড করা হয় যে এই মেথডটা ফলো করি যেন ডিজাইন করা হয়। আর যদি আমরা একটু পার্মিসিবল ভেলোসিটি বা ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি মেথডটা নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে এমন একটা ভেলোসিটি যেটা আসলে আমাদের কোনো ধরনের ইরোশন করবে না। ঠিক আছে, কোনো ধরনের ইরোশন করবে না, এরকম একটা ভেলোসিটিকে ওরা অ্যাজুম করে নিচ্ছে। এরকম একটা ভেলোসিটিকে বলতেছি আমরা হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি। তবে এটা আসলে কি বলবো যে আপনার ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি কত হবে, এটা শুধুমাত্র ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে না, চ্যানেলের সেকশনের উপর ডিপেন্ড করে বা চ্যানেলের অন্যান্য প্রপার্টির উপর ডিপেন্ড করে। যেমন যদি পুরাতন কোনো একটা চ্যানেল হয়, ওল্ড চ্যানেল হয়, সেটার মধ্যে দিয়ে আপনি হাই ভেলোসিটির ওয়াটার ফ্লো করতে পারবেন, কারণ চ্যানেলটা অনেকটা পুরাতন হয়েছে, বয়স হয়েছে,
এটার ম্যাটেরিয়ালস গুলো অনেকটা স্টেবল, এটার মধ্যে দিয়ে আপনি অনেক দ্রুত বেগে পানি প্রবাহিত করতে পারবেন। কিন্তু যদি আপনি কম্পারেটিভলি নিউ একটা চ্যানেল এর মধ্য দিয়ে আপনি হাই ভেলোসিটি ফ্লো পাস করতে চান, তাহলে নিউ চ্যানেলের যে ব্যাড ম্যাটেরিয়াল গুলা আছে বা নিউ চ্যানেলের যে বডি ম্যাটেরিয়াল গুলা আছে সেইগুলা এখনো ততটা স্টেবল হয়নি, তাই না? তো ওইটাতে প্রচুর পরিমাণে এরোশন হবে, তো আপনাকে ওইখানে ধীরে ধীরে পানি প্রবাহিত করতে হবে। তো ওইটার হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি হচ্ছে কম, এখানে ওল্ড চ্যানেলের ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি বেশি থাকে। আবার আপনি এই চ্যানেলগুলো কিছুটা গভীর, হ্যাঁ ডিপ, ওই চ্যানেলের মধ্য দিয়ে আপনি বেশি পরিমাণে বেশি দ্রুত পানি পাস করতে পারবেন। আবার যেই ধরনের চ্যানেল কিছুটা শ্যালো বা অগভীর টাইপের চ্যানেল, ওইটাতে আপনাকে লো ভেলোসিটিতে পাস করতে হবে। কারণ আমরা ওই ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে কি দেখছিলাম যে আপনি যদি ভেলোসিটিটা বাড়ান, হ্যাঁ ভেলোসিটিটা সবচেয়ে মাঝামাঝির দিকে ভেলোসিটিটা সবচেয়ে বেশি থাকে, তাই না? ভেলোসিটি ডিস্ট্রিবিউশনে এখন আপনি যদি গভীরতা বেশি নেন, তাহলে আপনি মাঝামাঝি ডেপথের মধ্যে প্রচুর পরিমাণে ভেলোসিটি আপনি রাখতে পারবেন। কিন্তু গভীরতা যদি কম নেন, তাহলে আপনি মাঝে বেশি পরিমাণে ভেলোসিটি রাখতে পারবেন না। এই জন্যই হচ্ছে ডিপার যে চ্যানেলগুলো আছে সেটিতে ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি হাই থাকে, বা শ্যালো যে চ্যানেলগুলো আছে সেগুলোতে ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি কিছুটা লো থাকে। ওকে, এইটা হচ্ছে কিছু কথাবার্তা। আর ট্রাকটিভ ফোর্স মেথড বা থ্রেশহোল্ড মেথড, এটাতে কিভাবে তৈরি করা হয়েছে দেখেন, একটা জিনিস লক্ষ্য করেন, ওরা এখানে বলে দিছে the method is based on the threshold or incipient or impending motion condition of the soil particle, which denotes the limiting condition at which the soil particle just begin to move. Threshold motion বা ইম্পেন্ডিং মোশন কন্ডিশন সয়েলের এমন একটা কন্ডিশন বোঝায় যখন এই পরিমাণ ফোর্স প্রয়োগের কারণে সয়েল পার্টিকেল, আমার ব্যাড ম্যাটেরিয়াল বা সাইড স্লোপের যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো জাস্ট মুভ করতে শুরু করে, এরকম একটা মেথড। ঠিক আছে, তো আমাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ট্রাকটিভ ফোর্স কি, এটা আপনি ট্রাকটিভ ফোর্স কি, এটা একটা সুন্দর প্রশ্ন হয়। তারপরে ট্রাকটিভ ফোর্স বা থ্রেশহোল্ড মোশন, হ্যাঁ থ্রেশহোল্ড মোশন কি? স্যার নেটওয়ার্কের প্রবলেম করতেছে স্যার, আটকে যাচ্ছে স্যার। এখন আমি কি, আমারটা ঠিক আছে, আপনারটাই সমস্যা, আপনার কথাই আমি ঠিক করে বুঝতে পারি নাই। তাহলে দেখি, দেখেন the average shear stress on the boundary open channel at which the soil particle just begin to move cold is called critical shear stress, τc। ঠিক আছে, বলতেছে টাউসিটা কি? টাউসিটা হচ্ছে the average shear stress on the boundary open channel at which the soil particle just begin to move। আপনার ওপেন চ্যানেলের বাউন্ডারিতে যেই পরিমাণ শেয়ার স্ট্রেস থাকলে, শেয়ার স্ট্রেস দিলে আপনার সয়েল পার্টিকেল জাস্ট বিগেন টু মুভ, সয়েল পার্টিকেল জাস্ট মুভ করতে শুরু করে, ওইটাকে বলতেছে ক্রিটিক্যাল শেয়ার স্ট্রেস বা টাউ-সি। ওকে, ওকে এখন তো বলতেছেন দেখেন, in an uniform flow the average shear stress on the channel boundary is given by gamma w tau not equals to gamma rs, যেখানে গামা হচ্ছে পানির ইউনিট ওয়েট, আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, এস নট হচ্ছে তার স্লোপ। বুঝতে পারলাম? তাহলে ওখানে ওরা কি কোন জিনিসটা ধরে নিচ্ছে, আমি আবার বলি, এই লাইনটা ইম্পর্টেন্ট। In an uniform flow the average shear stress on the channel boundary is given by tau naught equals to gamma rs, আর যদি ওয়াইড চ্যানেল হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলতেছে গামা এইচ এস নট, কারণ আমরা জানি ওয়াইড
চ্যানেলের জন্য আর ইকুয়ালস টু কি হয়, ওয়াই হয়। ওকে, আর এখানে ওয়াই ধরে নাই, বলছে হাইট এইচ, মানে আর ইকুয়ালস টু এইচ। ওকে, আচ্ছা, আবার একটা কথা বলে দিচ্ছে, দেখেন, the shear stress however is not uniformly distributed along the weighted perimeter when the channel is not wide. For a trapezoidal section, the maximum shear stress on the bottom is close to gamma h s naught and on the side close to 0.76 gamma s naught. এখানে একটু আছে, এই কথাটা বলছে না যে ধরেন আপনি এরকম একটা ট্রাপিজয়েডাল সেকশন নিলেন, এখন এখন এবং এতে একটু পরিমাণ পানি আছে সাপোজ। এখন আমরা বলতেছি যে চ্যানেলের বাউন্ডারিতে যে শিয়ার স্ট্রেসটা থাকে, এই শিয়ার স্ট্রেসের কারণে চ্যানেল পার্টিকেলটা জাস্ট মুভ করতে শুরু করে, এই শিয়ার স্ট্রেসটাকে আমরা গামা আর এস দ্বারা প্রকাশ করতেছি। এই গামা আর এস তার মানে এই না যে আমার এই পুরো অংশ জুড়ে ইউনিফর্ম আছে, আমার যে সাইড অংশগুলোতে আছে সেখানে এটার মান হচ্ছে অলমোস্ট গামা আর এস এর কাছাকাছি। আর যদি প্রিসাইজলি বলি সেটা সম্ভবত 0.97 গামা আর এস সাইডের দিকে, আর এই বেডের দিকে ইয়ার দিকে বটমের দিকে হচ্ছে আপনার মান 0.76 গামা আর এস। এই কথাটা কি বুঝতে পারছি? এই যে শেয়ার স্ট্রেসের কথা বলতেছি, শেয়ার স্ট্রেসটা টোটাল পেরিমিটার জুড়ে ইউনিফর্ম না, সাইডের দিকে একটু বেশি আর বটমের দিকে শেয়ার স্ট্রেসটা কিছুটা কম। সাইডের দিকে হচ্ছে 0.97 গামা আরএস, আর যেটাকে যেহেতু 0.97 অলমোস্ট 1 এর কাছাকাছি, তাহলে এটাকে বলতেছে যে গামা আরএস এর কাছাকাছি, আর বটমের দিকে হচ্ছে 0.76 গামা আরএস। এই কথাটা এখানে বলছে, দেখেন, for a trapezoidal section the maximum shear stress on the bottom is close to সরি আমি উল্টা বলছি, বুঝছেন, বটমে হচ্ছে এই মানটা উল্টা, বটমে হচ্ছে 0.97 গামা আরএস আর সাইডে হচ্ছে 0.76 গামা আরএস। ওকে, এটুক পর্যন্ত বুঝতে পারছি? জি স্যার। ওই চিত্র দিয়ে আবার একটা জিনিস বোঝানো গেছে, দেখেন বি বাই এইচ এর মান, ধরেন বি কি বটম উইথ আর এইচ হচ্ছে ডেপথ, বি বাই এইচ এর মান যদি এই সাপোজ আপনার 3 হয়, তাহলে আপনি 3 এর উপরে উপরে যান, এই লাইনটা হচ্ছে রেক্টেঙ্গুলের জন্য, যে দেখেন রেক্টেঙ্গল চ্যানেলের জন্য, তাহলে রেক্টেঙ্গল চ্যানেলের জন্য আপনি যা পাবেন হচ্ছে 0.7 এর কাছাকাছি, শেয়ার স্ট্রেস পাবেন 0.7 গামা এইচ এস নট এর মতো। বাট আপনার চ্যানেলটা যদি ট্রাপিজয়েডাল হয়, তাহলে আপনি শেয়ার স্ট্রেসের ভ্যালুটা আরো কিছুটা বেশি পাবেন, যদি ট্রাপিজয়েডাল এবং এর স্লোপের মান হচ্ছে 1.5। পরের লাইনটা আসছে যে এই লাইনটা হচ্ছে আপনার ট্রাপিজয়েডাল বাট স্লোপ হচ্ছে s equal to 1 s equal to 2, সেটার জন্য অলমোস্ট একটু বেশি পরিমাণ পাবেন, আপনি শেয়ার স্ট্রেস পাবেন, এবং এই শেয়ার স্ট্রেসটা হচ্ছে অন সাইডের, অন সাইড মানে কি ওই যে সাইডের গুলা, আর অন বটমের ক্ষেত্রে বি বাই এইচ এর মান দেখেন, বি বাই এইচ এর মান ওইখানে কত ছিলাম 3 সাপোজ অলমোস্ট 9 এর কাছাকাছি, আর যদি ট্রাপিজয়েডাল 2 নেই, এটা হচ্ছে ট্রাপিজয়েডাল 2, সেই ক্ষেত্রে এইটার মান দেখেন অলমোস্ট 1 এর কাছাকাছি বটমে। তাহলে আমার যে শেয়ার স্ট্রেসের মান হবে সেটা কিসের উপর নির্ভর করতেছে? বি বাই এইচ এর উপর নির্ভর করতেছে প্রথম কথা, দ্বিতীয় কথা নির্ভর করতেছে হচ্ছে আমার চ্যানেলটার শেপ কিরকম, রেক্টেঙ্গুলার নাকি ট্রাপিজয়েডাল, তার উপর আবার এর স্লোপটা খাড়া না কম। দেখা গেছে যে স্লোপ যদি খাড়া হয় তাহলে আমি বেশি পরিমাণে শিয়ার স্ট্রেস ডেভেলপ করতে পারি,
বা শেয়ার স্ট্রেস বেশি পরিমাণ ডেভেলপড হয়। দেখেন স্লোপ 2 এবং স্লোপ 1.5, মানে কি স্লোপ 2টা হচ্ছে বেশি পরিমাণে খাড়া, স্লোপ 1.5 আর একটু থেকে একটু কম আর কি। ওকে, আবার হ্যাঁ তো মোটামুটি একটু শেষ হলো। ওকে, শেয়ার স্ট্রেস রেশিও। শেয়ার স্ট্রেস রেশিও মূলত হচ্ছে আপনার কে ইকুয়ালস টু টাউ এস ডিভাইডেড বাই টাউ বি, টাউ এস ডিভাইডেড বাই টাউ বি, এটাকে আমরা শেয়ার স্ট্রেস রেশিও বলতেছি, মানে সাইড শেয়ার স্ট্রেস ডিভাইডেড বাই বটমের শেয়ার স্ট্রেস, এই দুইটা শেয়ার স্ট্রেসের অনুপাতকে আমরা বলতেছি হচ্ছে শেয়ার স্ট্রেস রেশিও। ওকে, এই সূত্রের প্রমাণটা তেমন একটা ভাবে আমরা দেখব না, এটা দরকার নাই, জাস্ট এই সূত্রটা আপনি এখান থেকে দেখে নেন। a equals to root over 1 minus sin square phi divided by sin square psi, এই কোনটা, এটা psi বলে না নাকি, এটা তো phi, এটা হচ্ছে psi। ওকে, সূত্রটা একটু কাজে লাগবে। নাকি সূত্রটা পড়াবো বলেন? জি না স্যার, লাগবে না। আচ্ছা আচ্ছা, এর কথা হচ্ছে কোনটা কি, ওটা তো জানতে হবে। এ তো বুঝলাম যে শেয়ার স্ট্রেস রেশিও, আই কি আর সাই কি? সাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, এটা হচ্ছে স্লোপ। থ্রেশহোল্ড কন্ডিশন শুধু ডেফিনেশনটা শিখবেন, থ্রেশহোল্ড কন্ডিশনে শুধু ডেফিনেশনটা শিখবেন। থ্রেশহোল্ড সম্পর্কে যেহেতু বলছি আর বললাম না, ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাতে আমরা চলে যাই। প্রসিডিউর ফর ডিজাইন এ ট্রাপিজয়েডাল চ্যানেল ইন কোর্স নন কোহেসিভ ম্যাটেরিয়াল, ইম্পর্টেন্ট। তো দেখেন আমাদের কাছে কি কি থাকতে জানা থাকতে হবে, হোয়েন দ্য ডিসচার্জ কিউ জানা আছে, বটম স্লোপ এস নট, দ্য রিলেটিভ ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ অফ দ্য সয়েল এন্ড দ্য ম্যানিংস এন আর নোন, ম্যানিংস এন ও জানা or determined. The design of trapezoidal channel section in coarse non-cohesive material involves the following steps. প্রথমে কি করতে হবে, estimate the angle of psi for the perimeter material. আমার যে পেরিমিটার যে ম্যাটেরিয়াল থাকবে বা বেডের মধ্যে যে ম্যাটেরিয়াল থাকবে ওই ম্যাটেরিয়ালের জন্য আমাকে প্রথমেই হচ্ছে সাইটা বের করে নিতে হবে, বা অ্যাঙ্গেল বের করে নিতে হবে। একটা এস এবং বি বাই এইচ এন আমাকে অ্যাজিউম করে নিতে হবে, অ্যাজিউম করে নিয়ে সেখান থেকে ফাইটা বের করে নিতে হবে। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডেভেলপড অন দ্য অন সাইড ইন টার্মস অফ এইচ এন, সাইডে কি পরিমাণ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হয় সেটা ডেভেলপ করতে হবে। তারপর আমার শিয়ার স্ট্রেস রেশিও দেখতে হবে, এরপরে আমাকে টাউ বি নির্ণয় করতে হবে, দ্য পারমিসিবল শিয়ার স্ট্রেস অন টাউ বি যেটা ছিল, পারমিসিবল এর ভ্যালু হচ্ছে 0.70 d75, সরি 0.40 d75 when b is in the pounds per square feet। দেখেন এই সূত্রটা আপনি কখন ব্যবহার করবেন, যখন আপনার এই সূত্র যদি ব্যবহার করেন তাহলে টাউ বি এর মান পাবেন হচ্ছে আপনি পাউন্ডস পার স্কয়ার ফিট, একটু খেয়াল রাখবেন। এবং d75 এর মানটা এখানে বসাতে হবে ইঞ্চিতে। তাহলে আপনাকে d75 বা d75টা কি ছিল, মানে এই ম্যাটেরিয়ালের জন্য ওই যে আমাদের যে গ্রেডেশন কার্ভ ছিল সেটার মধ্যে 75% ফাইন আর্ট থেকে যদি ম্যাটেরিয়াল নিব ছিল, এটাকে এই পাশে কি ছিল পার্সেন্ট অফ ফাইন আর্ট, এটা ছিল
ডায়া অফ ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল সাইজ, তাহলে এখান থেকে 75% এর জন্য যদি আপনি গ্রাফ টানেন তাহলে এটার জন্য যে আপনি ইয়া পাবেন, সাইজ পাবেন, পার্টিকেল সাইজ পাবেন, ওইটাই হচ্ছে D75। ওকে, সহজ আছে, ম্যাথটা করলে খুবই সহজ মনে হবে। আসলে যে কোনো কিছু জীবনে প্রসিডিউর পড়ে কোনো কিছু করা যায় না, ম্যাথ করলে দেখা যাবেন যে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তাহলে আমরা সরাসরি একটা ম্যাথে চলে যাই, হ্যাঁ, এত কিছু না করে। ওকে, দেখেন আমাদেরকে বলতেছে 5.5, a trapezoidal channel is to be laid on a slope of 1 in 1000 and carry a discharge of 20 meter cube per second। তাহলে আমাকে স্লোপের মানটা বলে দিছে এখানে 1 in 1000 and ডিসচার্জের মান বলে দিছে 20। It is to be excavated in earth containing moderately rounded, মানে হচ্ছে আমাকে একটা চ্যানেল বানাতে হবে, এই চ্যানেলের স্লোপ থাকবে 1 in 1000 এবং এর মধ্য দিয়ে আমাকে 20 মিটার কিউব পার সেকেন্ড পানি প্রবাহিত করতে হবে। এখন এটাকে আমাকে খোদাই করতে হবে, নন কোহেসিভ পার্টিকেল খোদাই করলাম এবং যেখানে আমার D50 এর মান দেওয়া হচ্ছে 2 সেন্টিমিটার, D75 এর মান দেওয়া হচ্ছে 2.5 সেন্টিমিটার, n এর মান দেওয়া হচ্ছে 0.025। n কি ছিল? ম্যানিংস n, ডিটারমাইন দ্য সেকশন ডাইমেনশন অফ দ্য চ্যানেল। তাহলে আমরা বলছিলাম প্রথমে অ্যাঙ্গেল অফ রিপোজ বের করে নিতে হবে সায়ের মান। তাহলে কিভাবে? D75 ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা এই যে স্লোপের মানটা আগে বলে নিছি, তারপর D75 এর মান কত? 2.5 সেন্টিমিটার। আমি বলছিলাম যে এগুলা ইঞ্চিতে নিতে হবে, 2.5 সেন্টিমিটার, এটাকে ইঞ্চিতে নিতে হলে আমাকে 2.54 দিয়ে ভাগ দিতে হবে, বিকজ 1 ইঞ্চ ইকুয়ালস টু হচ্ছে 2.54 সেন্টিমিটার। ঠিক আছে, দেন D75 ইকুয়ালস টু 2.5 ডিভাইডেড বাই 2.5 পাইলাম হচ্ছে 0.98। এখন একটা গ্রাফ থেকে ফাই এর মানটা পাবো, বলছে গ্রাফটা কি 5.6, 5.7, 5.6 এইটা থেকে। আর আমাদের চ্যানেলটার কিরকম চ্যানেল বলছে এটা দেখেন, মডারেটলি রাউন্ডেড কোর্স নন কোহেসিভ, মডারেটলি রাউন্ডেড কোর্স নন কোহেসিভ। আমার পার্টিকেলটা হচ্ছে এরকম, এই যে দেখেন এই লাইনটার জন্য মডারেটলি রাউন্ডেড পার্টিকেলের জন্য। ওকে, আচ্ছা, আর আমার পার্টিকেল সাইজ ইঞ্চিতে আমি কত পাইছি? 0.98 ইঞ্চি। তাহলে আপনাকে যদি এই যে দেখেন উপরে হচ্ছে ইঞ্চিতে দেওয়া আছে 0.98, এটা হচ্ছে 1, এটা 1, 0.98 ধরেন 1 এর কাছাকাছি, তো 1 এর কাছাকাছি থেকে যদি আমি এরকম লাইন টানি, এটাকে ধরেন এটাকে এই জায়গায় ছেদ করে, এই লাইনটাই ধরেন, এর মান কত? 33। তাহলে ফাই এর মান আসার কথা 33, দেখেন কত আসছে। এই গ্রাফটা থেকে কিভাবে মান বের করতে হবে বুঝতে পারছি নাকি? জি স্যার। ওকে, 33। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ, যেখানে বলছে কি assume s and b by hn। তাহলে দেখেন এটাই করা হয়েছে, assume s equal to 2 and b by hn equals to 4, then phi equals to cot inverse 2, cot inverse s। কারণ আমাদের s ধরছে হচ্ছে cot phi, s এর মান যদি 2 হয় তাহলে cot phi, সুতরাং phi equals to cot inverse 2 বা tan inverse হাফ ও বলা যায়, যা cot inverse 2 তার tan inverse হাফ, বা এটার আমার
স্লোপের মান আসছে হচ্ছে এখানে, সরি ফাইয়ের মান আসছে হচ্ছে 26.56 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, গ্রাফটা আমরা দিয়ে দিব, এটা ছবি দিব, আপনারা গ্রাফ থেকে মান বের করবেন। তা না হলে আপনারা করবেন কিভাবে? আর যদি গ্রাফ দেওয়া না থাকে তাহলে এটার মান দেওয়া থাকবে, কারণ আপনার তো এই মানটাই দরকার নাকি। ওকে, তারপরে স্টেপটা কি ছিল? ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম shear stress developed on sides in terms of HN। ঠিক আছে, and from figure 5.4a the maximum shear stress on sides is 0.75 gamma HN S naught। তাহলে এইটা আবার করছি কি একটা গ্রাফ থেকে বের করছে, এটা গ্রাফ থেকে বের করতে হবে, আপনাকে বলে দিছে দেখেন। Determine the maximum shear stress developed on side HN figure 5.4a, এটা থেকে বের করতে হবে। ফিগার 5.4a কোথায়? এইটাই হচ্ছে 5.4a। আমাদের চ্যানেলটা কি রকম বলেন তো, শেপ কি? আমাদের চ্যানেলটা শেপ হচ্ছে ট্রাপিজয়েডাল চ্যানেল। ঠিক আছে, ট্রাপিজয়েডাল চ্যানেল এবং বি বাই এ চ্যানেলের মান কত হচ্ছে আপনি ধরে নিছেন 4। তাহলে ট্রাপিজয়েডাল চ্যানেল অন সাইডের জন্য বি বাই এইচ এর মান যদি 4 হয়, 4 এ যান ট্রাপিজয়েডাল এবং আপনি স্লোপ ধরছেন 2, তাহলে এটার জন্য আপনি যে লাইন পাবেন সেটা এখানে পাবেন, যেটা মান হচ্ছে 0.76 এর কাছাকাছি, তাই না? 0.75 বা 0.76, 0.75 ধরলাম, 0.75 গামা এইচ এস। আর যদি ট্রাপিজয়েডাল আমি স্লোপ 1.5 দিতাম তাহলে কিন্তু মানটা আরেকটু কমে যেত, 0.72 হয়ে যেত বা 0.73 হয়ে যেত, তাই না? একটু কমতো, দেখেন, কারণ পরের লাইনটা হচ্ছে নিচে, অলমোস্ট কাছাকাছি, খুবই কাছাকাছি। ওকে, তাহলে ওইখান থেকে আমরা এটার মান পাইলাম যে অন সাইডের মান কত হবে 0.75 গামা এইচ এন এস নট। 0.75 বসালাম, হ্যাঁ, আমার মান বসালাম 9810, এইচ এন বসালাম, এস নট বসালাম, বসায় পাইলাম 7.36 এইচ এন নিউটন পার মিলিমিটার স্কয়ার। ওকে, তারপরে আমাদেরকে বের করতে বলছে ক্যালকুলেট কে। ওকে, ক্যালকুলেট কে বের করলাম, কে ইকুয়াল টু টাউ এস বাই টাউ বি ইকুয়ালস টু রুট ওভার ওই যে ওই সূত্রটা ইউজ করে এটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার ফাই ডিভাইডেড বাই sin স্কয়ার ফাই। তারপরে বের হয়ে গেল, তারপরে বের করতে হবে দা পারমিসিবল shear stress অন বটম ইজ টাউ বি। টাউ বি এর মান কত? এটা কই জানি বলে দেওয়া আছে, এই যে দেখেন 0.40 d75। ওকে, কোথায় গেল এখানে 0.40 d75 এর মান। আবার এইটার মান আমাকে ইঞ্চিতে থাকতে হবে, দেখেন আমি d75 এর মান প্রথমে ইঞ্চিতে বের করে নিয়েছি 0.98 ইঞ্চিতে বের করে নিলাম, তাহলে মান আসবে আমার পাউন্ড পার ফিট স্কয়ারে। দেখেন পাউন্ড পার ফিট স্কয়ারে মান আসছে, বাট সেটাকে আমি নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করে নিছি, আমার মান আসবে পাউন্ড পার ফিট স্কয়ারে নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করে নিছি। দ্য পারমিসিবল shear stress অন সাইডস, আগে পরে সাইডেরটা বের করতে হবে। সাইডেরটা কিভাবে বের করতে হবে? দেখি এটাকে বলে দিছি কিনা। আমাদের কে এর মান কত আসছিল 0.57, আর আমরা তো জানি যে কে ইকুয়ালস টু হচ্ছে টাউ এস ডিভাইডেড বাই টাউ বি। তাহলে আপনি যদি টাউ বি এর মান জানেন তাহলে টাউ এস বের করতে পারবেন না? টাউ এস ইকুয়ালস টু কে ইনটু টাউ বি, কে এর মান 0.57 বের হইছে ইনটু, আর টাউ বি এর মান আপনি বের করছেন 47.86, এই দুটো গুণ দেন।
18.77 আর কি টাউ বি, তো দুটাকে গুণ দেন, মান আসবে হচ্ছে 10.72 নিউটন পার মিটার স্কয়ার। ফর a state of independent motion in the particle on sides 7.36 hn equals to হচ্ছে 10.72। এই দুটো জিনিস কি দেখেন, এই যে ভ্যালুটা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস অন সাইড এর ভ্যালু আমরা আগে পাইছিলাম 7.36 hn নিউটন মিটার স্কয়ার। এখানেও আমরা আরেকটা হচ্ছে অন সাইডের মধ্যে আরেকটা কি পেলাম, ইন্ডিপেন্ডেন্ট মোশন বা থ্রেশহোল্ড মোশন অফ দ্য পার্টিকেল। এখন আমাকে যদি চ্যানেলটাকে স্টেবল হইতে হয় তাহলে অবশ্যই আমার এইটা মানে হচ্ছে এই টাউ এস এর মান এবং উপরে যে শেয়ার স্ট্রেস যে ডেভেলপ হয়েছে না, ওই যে এটাই দুটার মান আমাকে সমান হতে, এইটাই লিখছে 7.36 ইনটু ডেপথ ইকুয়ালস টু হচ্ছে 10.72। এখান থেকে আপনি এইচ এর মানটা পেয়ে যাবেন, যেহেতু আপনার এইচটা শুধু আননোন, এইচটা পেয়ে যাবেন। এইচ পেয়ে গেলে আমরা বি পেয়ে যাব, কারণ আমরা বি বাই এইচ এন ইকুয়ালস টু 4 ধরে নিয়েছিলাম, পাইলাম হচ্ছে 5.83। পরে ট্রাপিজয়েডাল সেকশন, তাহলে আমরা এরিয়া পাবো, ই পাবো, আর পাবো, এবং আমরা নতুন করে একটা কিউ বের করে দেখলাম যে কিউ এর মানটা আসছে হচ্ছে আমার 16.44 মিটার কিউব পার সেকেন্ড। তার মানে আমরা যেই স্লোপ বা যেই বি ধরে নিছিলাম, বি বাই এইচ এনটা ধরে নিছিলাম, ওইটা আসলে রাইট ছিল না। স্লোপটা ঠিকই রাখলাম, কিন্তু আমাদের যে বি বাই এইচ এ তো এটা অ্যাজিউম ছিল 4 ছিল, বাট এটা অ্যাকুরেট হয় নাই, তাহলে এটাকে আমাকে এখন অ্যাকুরেট করতে হবে। ঠিক আছে, এই যে বলছে দেখেন, which is less than the design discharge of 20 মিটার কিউব পার সেকেন্ড। আমাদের ডিজাইন ডিসচার্জ থাকতে হবে 20 মিটার কিউব পার সেকেন্ড, বাট আমরা এখন পর্যন্ত যেভাবে হিসাব করে আসছি সেটা আসছে 16.44 মিটার কিউব পার সেকেন্ড। এখন আপনি বলেন, আপনি একটা চ্যানেলের হিসাব ধরে করছেন, সেটার মান আসছে 15, কিন্তু আপনার ওই চ্যানেল দিয়ে পানি পাস করতে হবে 20। এখন আপনি চ্যানেলের আয়তন বাড়াবেন নাকি কমাবেন? হ্যালো, আয়তন তো বাড়বে না স্যার। হ্যাঁ বুঝি নাই, আসতে বলতেছেন কেন, জোরে বলেন। স্যার প্রশ্নটা স্যার আয়তন বাড়বে না? হ্যাঁ, মানে সেকশনটা আপনাকে বাড়াতে হবে, তা না হলে তো বেশি পানি পাস হবে না। তাহলে বাড়াতে যদি হয় তাহলে বি বাই এইচ এন এর মানটা আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে আমি 4.5 করলাম। বি বাই এইচ এন বাড়ানো মানে কি, আমার সেকশনটা বাড়ছে কিন্তু বড় হয়েছে। বি এর মান অবশ্যই বড় হয়েছে, না হলে কি বি বাই এইচ এর মান বড় হবে? বড় হয়েছে। বি বাই এইচ এন এর মান যদি ইয়া হয়, আর আমার এইচ এনটা কিন্তু ফিক্সড, এই যে এইচ এন যে 1.47 পাইছিলাম এইটা ফিক্সড, তাহলে আমার শুধুমাত্র কি বাড়তেছে, বটম উইডথ বাড়তেছে। ওকে, বটম উইডথ 6.62। তাহলে এটার জন্য নতুন একটা এরিয়া পাবো, নতুন একটা পি পাবো, নতুন একটা আর পাবো, নতুন একটা কিউ পাবো। সেখানেও দেখলাম নতুন কিউ এর মান হচ্ছে 18.57, তাও ছোট হয়ে গেছে, আরেকটু বাড়াতে হবে। দিলাম হচ্ছে 5 বি বাই এইচ এন। 5 নিয়ে আমি হিসাব করে দেখলাম এর মান আছে 20.22, এটা আমার 20 থেকে আবার ক্রস করে গেছে, এটাও রাখা যাবে না, মানে আমাকে আরেকটু কমাতে হবে। তাহলে 5 এর না নিয়ে আমি 4.9 নিলাম, এখানে আসলো 19.88। এইটা ঠিক আছে। ওকে, আপনি বেশি যেতে পারবেন না, কম যেতে হবে। এই ছিল আমাদের ম্যাথ, আর এটা করা লাগবে না, এটা দরকার নাই। এই ম্যাথটা একটু দেখেন। হ্যাঁ, ম্যাথটা কি আবার বলে দিব নাকি বুঝতে পারছেন? বুঝতে পারলে পরের ম্যাথে চলে যাবো আর কি। স্যার আরেকবার বলেন স্যার। ওকে, ঠিক আছে, আরেকবার বলি, প্রথমবারে হয়তোবা এত ফর্মুলা স্যার মনে রাখবো কিভাবে? হ্যাঁ, ভালো ওসিএফ এর সমস্যা হচ্ছে ওসিএফ এ প্রচুর প্র্যাকটিস করতে হয়, ওসিএফ এ প্রচুর সূত্র, প্রচুর কিছু। আর আপনারা অ্যাসাইনমেন্টে শুধুমাত্র ম্যাথ গুলা সাবমিট করেন, আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট দিছিলাম না, ম্যাথ গুলা সাবমিট করেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে ম্যাথ গুলা করার সময় আপনারা
ওই থিওরিটা একটু পড়া তারপরে ম্যাথটা করেন, তাহলে দেখবেন যে ম্যাথটা বুঝে আসবে আর কি। স্যার এই ম্যাথটা যদি এক্সামে আসে তাহলে কত মার্কসের জন্য আসতে পারে? 5 থেকে 7 মনে হয় কভার করতে পারে, 7 কভার করবে এটা ডেফিনেটলি। স্যার তাহলে কি অ্যাসাইনমেন্ট স্যার শর্ট করলেন শুধু ম্যাথ দিয়া স্যার? হ্যাঁ হ্যাঁ, শুধু ম্যাথ গুলা করে, শুধু ম্যাথ। কম হয়ে গেছে নাকি ম্যাথ দিয়া? বুঝতেছি না তো। না স্যার, অনেকগুলো তো স্যার। আচ্ছা, শুধু ম্যাথই করেন, ঠিক আছে? তবে আপনারা প্রমিস করেন যে ম্যাথ গুলা বুঝে বুঝে করবেন, ঠিক আছে? সব ম্যাথই কিন্তু আমি স্যার, এগুলো অবশ্যই। করাইছি, তবে তোলার সময় বুঝে বুঝে করেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে, একটা ট্রাপিজয়েডাল চ্যানেলের কথা দেওয়া আছে এবং যেটার স্লোপ হচ্ছে 1/1000 এবং এই চ্যানেলের মধ্য দিয়ে আমাকে 20 মিটার কিউব পার সেকেন্ডে ডিসচার্জ দিতে হবে। তো এই জন্য চ্যানেলটা মাটি খনন করে এই চ্যানেলটা তৈরি করতে হবে এবং আমার যে চ্যানেলের বেড ম্যাটেরিয়াল মাটি খনন করার সময় যে মাটিটা সেটা হচ্ছে মডারেটলি রাউন্ডেড কোর্স নন কোহেসিভ পার্টিকেল। ওকে, যেটা D50 এর মান হচ্ছে 2 সেন্টিমিটার, D75 এর মান হচ্ছে D50 মান 2 সেন্টিমিটার, D75 এর মান হচ্ছে 2.5 সেন্টিমিটার এবং রাফনেস কোএফিসিয়েন্টের মান বা ম্যানিক্স কোএফিসিয়েন্টের মান দেওয়া আছে 0.025। ডিটারমাইন দ্য সেকশন ডাইমেনশন অফ দ্য চ্যানেল। এস নট এর মানটা আমি প্রথমে যে 1/1000 তে করে 0.001 করে নিলাম। ডিজাইন মেথড অফ লেন্থ, এই কথাটা আবার কি প্রকাশ করছে দেখেন। স্যার D50 আর স্যার D75 কেন দেওয়া হয় স্যার? এগুলো দিয়ে কি বুঝেন? D50 তাতে কি বুঝেন না? আপনি সিভ অ্যানালাইসিস করছেন না? জি স্যার, করছি। এদিকে কি দিছিলেন? পার্সেন্ট ফাইনার। জি স্যার। আর এদিকে কি দিছিলেন? পার্টিকেল সাইজ। পার্সেন্ট ফাইনার আপনার কত ছিল? 0 থেকে 100 এর মধ্যে ছিল, তাই না? আপনি D30 নির্ণয় করছিলেন না ওইখান থেকে, মনে আছে? D30, D60, D10। জি স্যার, করছিলাম। যেমন 10% ফাইনারের জন্য আপনার পার্টিকেল সাইজ সাপোজ এই জায়গাতে আসছে, একটা পার্টিকেল সাইজ পাইছেন। সিমিলারলি D75 এর জন্য আপনি কি পাবেন? একটা পার্টিকেল সাইজ পাবেন। ওইটাই হচ্ছে D50 বা D75। D50 মানে কি? ওই যে পার্সেন্ট ফাইনারের মান D50 থেকে যদি আপনি একটা রেখা টানেন তাহলে আপনি এখানে একটা পার্টিকেল সাইজ পাবেন। ওই পার্টিকেল সাইজটাই হচ্ছে 2 সেন্টিমিটার। বুঝতে পারছি? জি স্যার। ওকে, D75 এর মান 2.5 সেন্টিমিটার, এগুলো দেওয়া। ওকে, তাহলে আমাদের D75 এর মান সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে ইঞ্চিতে নিয়ে নিব। 2.5 রে 2.54 দিয়ে ভাগ দিছি, নিয়ে আমি ইঞ্চিতে নিলাম। ইঞ্চিতে নিয়ে আমি D75 এর রেসপেক্টে ফিগার 5.6 ইউজ করে ফাই এর মান পাইছি কি? ফাই এর মান পাইছি হচ্ছে 33 ডিগ্রি। কিভাবে দেখেন? 5.6 ফিগার আমাদের ইয়া হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে মডারেটলি রাউন্ডেড, আর আমার D75 এর মান হচ্ছে আপনার অলমোস্ট 0.98। এটা 1 এর কাছাকাছি, এটাই হচ্ছে আমার 1, ঠিক আছে? 1 এর কাছাকাছি। তো আমি এখান থেকে যদি এরকম করে লেখাটা নিই, এই গ্রাফটাকে কোথায় ছেদ করছে? এই জায়গাতে। এইটাকে যদি এইদিকে দেই তাহলে আমাকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ এর মান এই গ্রাফ থেকে দেখতেছি কত আসছে? হচ্ছে 33। তার মানে আমার সায়ের মান কি? তারপর আমরা একটা এস অ্যাজিউম করে নিছি এবং বি বাই এইচ এন অ্যাজিউম করে নিছি, তাহলে আমরা ফাই এর মানটা পাবো, কারণ cot phi equals to s, তাহলে phi equals to cot inverse s, তাহলে cot inverse 2, তাহলে phi এর মান পাইলাম হচ্ছে আমরা 26.56 ডিগ্রি। এখন ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অন সাইডস, সাইডের জন্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এর মান কত? 0.75 গামা এইচ এন এস নট। এইটা আবার আমরা গ্রাফ থেকে পাইছি।
ঠিক আছে, যেখানে এস এবং আপনার বি বাই এইচ এর মান যদি জানা, আপনি ওই গ্রাফ থেকে অন সাইডের জন্য কত হবে এটা আপনি বের করতে পারবেন। এটা হচ্ছে 5.4a। এখান থেকে দেখেন পি বাই এইচ এর মান যদি আপনার জানা থাকে, সাপোজ আমাদের 4 এবং ট্রাপিজয়েডালের স্লোপের মান হচ্ছে 2 আমাদের জানা, তাহলে আপনি এখান থেকে যাবেন 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 গিয়ে 2 এর জন্য যে লাইনটা আছে সেই লাইনে গিয়ে থামবেন। থামার পর আপনি বাম দিকে যদি চলে যান তাহলে দেখেন আমাদের এই মানটা আসছে 0.75 এর কাছাকাছি। তার মানে শেয়ার স্ট্রেস ইন টার্মস অফ গামা এইচ এস নট এর মান কত হবে? 0.75 গামা এইচ এস নট অন সাইডের জন্য, অন বটমের জন্য আবার আলাদা। ওকে, তাহলে অন সাইডের জন্য আমরা পাইলাম 0.75 গামা এইচ এন এস নট, এর মান আসলো 7.36 এইচ এন নিউটন পার মিটার স্কয়ার। ওকে, আচ্ছা, তারপরে আমরা বের করছি শেয়ার স্ট্রেসের রেশিও K ইকুয়ালস টু টাউ এস ডিভাইডেড বাই টাউ বি, এর মান আসলো 0.57। দ্য পারমিসিবল শেয়ার স্ট্রেস অন বটম ইজ, বটম সাইডের পারমিসিবল শেয়ার স্ট্রেসের মান হচ্ছে 0.4 D75। 0.4 D75 এর মান যদি আমি বসাই তাহলে মান আসছে 0.39 পাউন্ড পার ফিট স্কয়ার, যেটাকে আমরা নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন এর মানটা কিন্তু আপনি পাউন্ড পার ফিট স্কয়ারে পাবেন, এবং 0.98 এটা আবার কিসে বসানো? ইঞ্চিতে বসানো। দেন পারমিসিবল শেয়ার স্ট্রেস অন সাইড, পারমিসিবল শেয়ার স্ট্রেস অন সাইডের মান কত হবে? টাউ এস ইনটু কে টাউ বি, যেহেতু কে ইকুয়াল টু টাউ এস বাই টাউ বি, সুতরাং টাউ এস ইকুয়ালস টু হচ্ছে কে ইনটু টাউ বি। কে এর মান আমি 0.57 এবং টাউ বি এর মান কত বের হয়েছে এখানে? 18.77 বসালাম, এর মান পেলাম হচ্ছে 10.7। ঠিক আছে, এই 10.7 এইটাও দেখেন অন সাইডের শেয়ার স্ট্রেস, আবার 7.36 এইচএন এটাও অন সাইডের শেয়ার স্ট্রেস, তার মানে এই দুইটা সমান। দুটো যদি সমান হয় সেখান থেকে আপনি কি পাবেন? এইচএন পাবেন। এইচএন পাইলে আবার আপনি বি নির্ণয় করতে পারবেন। কারণ কি, আপনি ধরে নিছেন বি বাই এইচএন না, সেমন ধরছেন, হ্যাঁ, বি বাই এইচএন ইকুয়ালস টু 4। তাহলে আপনি যদি এইচএন এর মান জানেন, আপনি বি এর মান নির্ণয় করতে পারবেন। বি এর মান নির্ণয় করলেন, সেখান থেকে এ পি আর নির্ণয় করলেন এবং কিউ নির্ণয় করলেন, দেখলেন যে কিউ এর মান হচ্ছে 16.44, যেটা আমার ডিজাইন ডিসচার্জ থেকে কম হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? সেকশন বাড়াতে হবে। কিউ, তাহলে বি বাই এইচএন এর মান 4.5 ধরলাম, ধরে আমি হিসাব করে দেখলাম যে কিউ এর মান আসছে 18.5, তাও কম হয়ে গেছে। তারপরে 5 ধরলাম, তারপরে দেখি যে কিউ এর মান 20.22, বেশি হয়ে গেছে। তাহলে এখন আমাকে 4.9 ধরলাম, অলমোস্ট 20 এর কাছাকাছি আসছে। এখন ঠিক আছে, পরে নিচের লাইনগুলো একটু কষ্ট করে লিখে দিবেন। হলো, বুঝতে পারছি? এই কেন ঘুমায় গেছেন নাকি আপনারা? না স্যার। আচ্ছা, এই যে এই চ্যাপ্টারের লাস্ট টপিকস, লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের শেষ করে ফেলি। অ্যালোভিয়াল চ্যানেল ডিজাইন করা কিভাবে? সহজ। এই ডিজাইন করার জন্য আপনাকে পি সমান সমান 4.75 রুট ওভার কিউ ইউজ করতে হবে। আর ডিজাইন করার জন্য 0.47 কিউ বাই এফ এস হোল টু দি পাওয়ার 1/3 ইউজ করতে হবে। এস নট এর মান হচ্ছে এত, এবং এফ এস বা সিল ফ্যাক্টরের মান হচ্ছে 1.76 রুট ওভার ডি। এই কয়েকটা সূত্র আপনাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রগুলা আপনাকে প্রস্তাবনা করতে হচ্ছে ল্যাসি। Design a stable alluvial channel using the Lacy method. The channel is to carry 10 meter cube per second through 1 mm sand. Q এর মান হচ্ছে 10 মিটার কিউব পার সেকেন্ড, এবং ডি এর মান আপনার পার্টিকেল ডায়ামিটার যে 1 mm বলে দিছে, তাহলে 1 mm
তাহলে সিল ফ্যাক্টরের মান কত হবে 1.76 রুট ওভার ডি। এই যে আপনি এখানে পাইছিলেন 1.76 রুট ওভার, হ্যাঁ এলোভিয়াল অ্যালোভিয়ান চ্যানেল হচ্ছে আমাদের যে ন্যাচারাল চ্যানেল গুলো আছে এবং যেগুলোতে সিল্টিং এবং স্কাউরিং দুইটাই হয়, বুঝতে পারছেন? আপনাদের সুরমা নদী এটা হচ্ছে একটা অ্যালোভিয়াল চ্যানেল, এটা হচ্ছে সিল্টিং স্কাউরিং দুইটাই হয়। আচ্ছা, তারপরে এফএস এর মান আমি বের করলাম 1.76 আসলো। এফ নট এর মান আমি বের করব ওই যে এই সূত্র থেকে এফএস টু দি পাওয়ার 5/3 ডিভাইডেড বাই 3340 কিউ টু দি পাওয়ার 1/6 বের করলাম হচ্ছে 5.23 ইনটু 10 ইনভার্স 4। আর এর মান বের করবেন সূত্র দিয়ে, পি এর মান বের করবেন সূত্র দিয়ে, সো দ্যাট এ ইকুয়ালস টু কি পি আর নাকি পি এর মান এত এবং আর এর মান এত, কারণ আমরা জানি আর ইকুয়ালস টু সমান সমান এ বাই পি, সুতরাং এ ইকুয়ালস টু হচ্ছে পি আর। তাহলে পি এর মান দেখেন এখানে একটা 15.02 পাইছিলাম, আর এর মান কত পাইছিলাম 0.84, দেন দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 12.60 মিটার স্কয়ার। তাই assume that side slope is সহজ কথায় s equal to 0.5 ধরছে, we obtain s equal to 0.5 ধরলে আমরা p পাই হচ্ছে p plus h root over 1 plus s square। এটার যে মান, এই মান সমান সমান আমি যে এখানে একটা p পাইছি 15.02 এটার সমান। আবার এর জন্য আমি যে ইকুয়েশন যে সূত্রটা জানতাম b plus sh into h, এইটার ধরে যে h এর জন্য যে একটা সূত্রটা পাইলাম এটা সমান সমান আবার 12.60 এখানকার জন্য যে আমি a পাইছিলাম এই যে 12.60। তাহলে এতে একটা সুবিধা হয়েছে কি দেখেন, দুইটা ইকুয়েশন সলভ করে আমি কি পাবো, h এর একটা দ্বিঘাত সমীকরণ পাবো। সেই দ্বিঘাত সমীকরণকে যদি সলভ করি তাহলে h এর মান পাবো হচ্ছে 0.94 এবং 7.1 মিটার। এই দুইটা h এর মান যদি আবার আমরা এই জায়গাগুলোতে ব্যবহার করি, লাইক এটাতে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি বি এরও কয়টা মান পাবেন, দুইটা মান পাবেন। একটা মান পাওয়া গেলে হচ্ছে 12.92 আর একটা মান পাওয়া গেলে হচ্ছে -2.22। নেগেটিভ ভ্যালু নট অ্যাকসেপ্টেবল। তাহলে আমাকে নিতে হবে 12.92, আর 12.92 এর জন্য আমাকে যেই এইচ এর ভ্যালুটা নিতে ছিল সেটা হচ্ছিল ডেপথ। তাহলে দেখেন আমি সব কিছু পেয়ে গেছি, বি পাইছি, এইচ পাইছি, স্লোপ তো আমি ধরেই নিছি, স্লোপ এ পি আর যা আছে সবই হয়ে গেছে। এই ম্যাথটা সহজ আছে, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে ধপাধপ চলে আসে, টার্ম টেস্টেও আসে মাঝে মধ্যে, আবার সেমিস্টার ফাইনালেও চলে আসে। এই বলে বলে আমাদের সাইন অফ চ্যানেল চ্যাপ্টারটা শেষ হলো। স্যার ওসিএফ সিলেবাস শেষে তার কয়টা ক্লাস লাগবে? 4-5টা, দেখি 5টাতে শেষ করতে পারি কিনা। ওসিএফ সিলেবাসটা বড় এবং আনফরচুনেটলি আমার দুইটা সিলেবাসই বড়, ওসিএফ দুইটাই বেশ বড়। নাকি আমি না ক্লাসের হিসাবই রাখি নাই। ওই দিন আমি স্যারকে গিয়ে বলতেছি, স্যার আমার কাছে তো ক্লাসের কোনো হিসাব নাই, আমি তো ক্লাস একের পর নিচ্ছি, কোন দিন কোনটা নিচ্ছি সেটাও আমি কিছু বলতে পারি না। যাই হোক, আপনি হিসাব করে রাখছেন, ভালো হয়েছে, আপনারা হিসাব করেন মাঝে মধ্যে। একটা চ্যাপ্টারের মানে ওসিএফ এর কয়টা ক্লাস হওয়ার কথা জানেন, মানে জেনুইনলি? না স্যার। আচ্ছা, আপনাদের সেমিস্টার ফাইনাল একটা সেমিস্টার কমপ্লিট করার জন্য আপনাদেরকে মিনিমাম 13 উইকস আপনাদেরকে ক্লাস করতে হয়, মানে সিলেবাসের কন্ডিশন অনুযায়ী 13 সপ্তাহ।
নাকি 13 সপ্তাহ। আর আমাদের ওসিএফ এর ওয়ার্কলোড বা ওসিএফ এর আওয়ার হচ্ছে পার উইকে 3 আওয়ার্স। এই হিসাব করলে ওসিএফ এর উপর ক্লাস হওয়া উচিত 39টা, 3 13 39। বুঝতে পারছেন না? জি স্যার। এরকমই। অফলাইনে হলে হয়তো বা আরেকটু লম্বা করে ক্লাস নিতাম। আমার ক্লাস তো কোনোটাই তো মনে হয় 1 ঘন্টার কমে হয় না, 1 ঘন্টা 1 ঘন্টা 10-20 মিনিট 1.5 ঘন্টা হয়ে যায়। জি স্যার, আপনি তো অনেক স্যার ডিটেলস পড়ান ক্রেডিট স্যার। অনুযায়ী তো স্যার একটা ক্লাস 50 মিনিট, আপনি তো স্যার 1 ঘন্টা বাড়ায় নিছেন, তাহলে তো স্যার 39 এর কাছাকাছি